দীপঙ্করের যাত্রা শুরু হয়েছিল ফ্রি স্কুল স্ট্রিট থেকে শুরু করে একেবারে কালীঘাটের ডাস্টবিন পর্যন্ত। কেউ তাকে ভালোবাসলো, কেউ বা ঘৃণা করল, কেউ বা আঘাত দিল, আবার কেউ আনন্দ। কিন্তু দিনে দিনে প্রতিদিনের অভিজ্ঞতায়, প্রতি মুহূর্তের অনুভাবনায় দীপঙ্কর তখন মানুষ হয়ে উঠছে, আর মানুষ খুঁজে বেড়াচ্ছে, যেমনভাবে খুঁজে পেয়েছিল লক্ষ্মীদিকে। লক্ষ্মীদির সঙ্গে তার জীবনটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেল। আমরা গত পর্বে দীপঙ্করকে লক্ষ্মীদির কাছে ছেড়ে এসেছিলাম। হ্যাঁ, যে লক্ষ্মীদি কিছুদিন আগে বাড়ি থেকে পালিয়ে গেছে। বাড়ি থেকে পালিয়ে গিয়ে কোথায় কিভাবে দিন যাপন করেছে তা আমরা গত পর্বে শুনেছি। আর সেখানেরই কিছু কথোপকথন আজ শুনে নেব। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। রাস্তার বাইরে তখন অন্ধকার। পাশেই ট্রাম লাইনের ওপর ট্রাম চলার ঘর ঘর শব্দ হচ্ছে। দীপঙ্করের পা যেন আর চলতেই চাইছে না। বলে, দরজাটা বন্ধ করে দাও লক্ষ্মীদি, আজ আমি আসি, খুব সাবধানে থাকবে। লক্ষ্মীদি দরজার ভেতর থেকে বললে, বাবা যদি কলকাতায় আসে আমায় খবর দিস। কেন, তুমি বাবার সঙ্গে দেখা করবে নাকি? লক্ষ্মীদি বললে, না, আমি দেখা করতে চাইলেও বাবা আমার মুখ দেখবেন না, আমি জানি। হঠাৎই যেতে গিয়ে দীপঙ্কর আবার মুখ ফেরালে। বললে, আচ্ছা লক্ষ্মীদি, কি রে, দাতারবাবুর কত টাকা দেনা? লক্ষ্মীদি বললে, কেন, ও কথা জিজ্ঞেস করছিস কেন? তুই দিবি? কিন্তু সে যে অনেক টাকা রে, অত টাকা তুই কোত্থেকে জোগাড় করবি? শুনি না কত টাকা। সে প্রায় ৫-৬ হাজার টাকা। ৬ হাজার টাকা দিলেই আমরা আবার ছাড়া পেয়ে যাব। আবার তো দাতারবাবু নতুন করে ব্যবসাটা আরম্ভ করতে পারবে। আসলে তো দাতারবাবুর কোনো দোষ নেই, আমার জন্যই ব্যবসার দিকে পুরো মন দিতে পারেননি। আর তাছাড়া জানিসই তো বাজার খুব খারাপ। তা তুই আর সেই সব কী করে জানবি? ৬ হাজার টাকা? দীপঙ্কর যেন নিজের মনেই অঙ্কটা উচ্চারণ করলে। লক্ষ্মীদি বললে, কি ভাবছিস রে, তুই দিতে পারবি নাকি? তাই ভাবছি। তোর নিজের চাকরি নেই, তুই কি করে দিবি? দিলে তো উপকারই হয়, কিন্তু অত টাকার জন্য তোকে বলতেও সাহস হয় না। আর যদি দিতে পারতিস তাহলে ১ বছরের মধ্যেই টাকাটা শোধ করে দিতে পারতাম। দীপঙ্কর ভাবতে লাগল। কি ভাবছিস, পারবি দিতে? দীপঙ্কর বললে, ভাবছি অঘোর দাদুর কথাটা। অঘোর দাদু বলে কড়ি দিয়ে সব কেনা যায়। এখন দেখছি কথাটা একদম মিথ্যে নয়। সেই অঘোর দাদুর অনেক টাকা আছে জানো লক্ষ্মীদি, অনেক টাকা। তা অঘোর দাদুকেই বলে দেখ না, যদি ধার দেয়। ধার দেবে না, বুড়ো খুব কেপ্পন। আমরা যে ঘরটা শুই সেই ঘরেই একটা সিন্দুক আছে অঘোর দাদুর। তার ভেতর সোনা, মুক্ত, রূপো, গিনি অনেক আছে। লাখ লাখ টাকাও আছে। সে টাকা তো অনেক লোকেরই আছে, তা সে আমাদের দেবে কেন? দীপঙ্কর বললে, চাইলে কি আর দেবে অঘোর দাদু? তা তুই কি সিন্দুক ভাঙবি নাকি? দীপঙ্কর নিজের মনে কি ভাবতে লাগলো ২-১ মিনিট। তারপর হঠাৎ যেন সম্বিত ফিরে পেয়ে বললে, দেখি। এই বলেই হনহন করে সোজা ট্রাম রাস্তার দিকে এগিয়ে গেল। ভালো করে পকেটের পয়সা ৫টা গুনে দেখলে দীপঙ্কর। কম পড়লে বউবাজার থেকে সোজা কালীঘাট পর্যন্ত আবার হেঁটে যেতে হবে। চারিদিকে অন্ধকার। দোকানে দোকানে আপিসের ভেতরে আলো জ্বলছে। লালদিঘি জলে আপিসের আলোগুলো এসে পড়েছে। হাঁটতে হাঁটতে দীপঙ্কর ডালহৌসি স্কোয়ারটা পেরিয়ে একেবারে ধর্মতলা গিয়ে ট্রামে উঠবে। এইটুকুনি বেশ হেঁটে যাওয়া যায়।
হঠাৎ যেন একটা বিকট শব্দে দীপঙ্করের কানে তালা ধরে গেল। লোকজন যে যেদিকে পারছে দৌড়তে শুরু করেছে। দীপঙ্কর হতভম্বের মতো কোন দিকে যাবে বুঝতে পারলে না। সমস্ত কলকাতা শহরটা যেন সন্ত্রস্ত হয়ে উঠল হঠাৎ। দীপঙ্করের মনে আছে সেই দিনকার কথাটা খুব স্পষ্ট। বোধহয় 25শে আগস্ট 1930 সাল। সামনে দিয়েই কে যেন দৌড়তে লাগলো কার পিছু পিছু। দীপঙ্কর স্পষ্ট দেখতে পেলে সেই লোকটা, সেই ফর্সা লোকটা ধুতি পাঞ্জাবি পামসু পরে কয়দিন আগেই দীপঙ্করকে কত কথা জিজ্ঞেস করেছিল। অন্ধকার নেপাল ভট্টাচার্য লেনের ভেতরে কিরণদের বাড়ি থেকে বেরোবার মুখেই তাকে ধরেছিল। ঠিক যেন সাহেবদের মতো দেখতে। হঠাৎ সেই লোকটাই আজ খাকি কোট প্যান্ট পরেছে, খাকি পোশাক পরে দৌড়চ্ছে। চারিদিক থেকে হঠাৎ পুলিশের গাড়িও এসে গেল। পুলিশে ছেয়ে গেল জায়গাটা। আর সঙ্গে সঙ্গেই আশেপাশের রাস্তার সমস্ত লোকজনদের লাঠি দিয়ে তাড়া করতে শুরু করেছে। যে যেদিকে পারছে পালাচ্ছে। দীপঙ্কর এক দৌড়ে বাঁদিকের একটা গলির মধ্যে ঢুকে পড়ল। হঠাৎই কে যেন তার হাতটা ধরে টানলে। মুখ ফিরিয়ে দেখতেই দীপঙ্কর অবাক হয়ে গেছে। কিরণ, তুই? শিগগির পালিয়ে আয়, শিগগির। কি হলো রে ওখানে? বোমা ফাটালে কে? কিরণ দৌড়তে দৌড়তে বললে, টেগার্ড সাহেবকে খুন করেছি, পালিয়ে আয়। টেগার্ড সাহেব? পুলিশ কমিশনার? ওই খাকি কোট প্যান্ট পরা? আরে ও তো ধুতি পাঞ্জাবি পরে তোদের বাড়ির সামনে ঘুরছিল সেই দিন। চুপ কর। মনে আছে দৌড়তে দৌড়তে দুজনে একেবারে গোলদিঘির কাছে এসে পড়েছিল তখন। দীপঙ্কর তখনও হাঁপাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। কিরণ বললে, তুই এবার বাড়ি যা দীপু, আমি অন্য জায়গায় যাচ্ছি, একটা কাজ আছে আমার। কি কাজ? তোকে পরে সব বলবো। ভজুদা এসেছে। ভজুদা? কিরণ বললে, কাল সন্ধেবেলা বাড়ি থাকিস, তোকে ভজুদার কাছে নিয়ে যাব, এখন যা। পরদিন সকালবেলায় মধুসূদনের রোয়াকে বিরাট জটলা বসল। দুনি কাকা এসেছে, মধুসূদনের বর্দা এসেছে, পঞ্চাদা দলের সবাই হাজির হয়েছে। সবারই মুখ গম্ভীর। দুনি কাকা খবরের কাগজটা নিয়ে আর ছাড়তেই চায় না। বলে, এইবার আর রক্ষে রাখবে না মাইরি, এইবার আগুন জ্বলবেই, দেখে নিস। কি সাংঘাতিক। অন্য কারো মুখে কোনো কথা নেই। দীপঙ্কর একবার উকি মেরে দেখলে খবরের কাগজের মাথায় বড় বড় হরফে লেখা রয়েছে, ডালহৌসি স্কোয়ারের কলিকাতার পুলিশ কমিশনার চার্লস টেগার্ডকে লক্ষ্য করিয়া বোমা নিক্ষিপ্ত। মিস্টার টেগার্ড অল্পের জন্য বাঁচিয়া গিয়াছেন। বোমা নিক্ষেপকারী বর্ণিতা অনুজা সেন গুরুতর রূপে আহত হইয়া প্রাণ ত্যাগ করে। এই সম্পর্কে ডাক্তার নারায়ণ রায় ও ডাক্তার ভূপাল বসুকে পুলিশ গ্রেপ্তার করিয়াছে। সে এক অদ্ভুত যুগ। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের তখন প্রথম ভাঙন ধরতে শুরু করেছে। পাড়ায় পাড়ায় জটলা হয় সকাল থেকে সন্ধে পর্যন্ত। অঢেল সময়। চায়ের দোকানে এক কাপ চা নিয়ে ছেলেরা বসে থাকে, গল্প করে, গালাগালি দেয় আর স্বপ্ন দেখে। আর ওদিকে তখন আরেক দল অন্ধকারের আড়ালে লুকিয়ে লুকিয়ে ষড়যন্ত্র করে। সমস্ত বাংলাদেশ যেন আগুন হয়ে উঠেছে, পুলিশ যেন হন্যে হয়ে উঠেছে। খবরের কাগজ খুললেই কেবল বোমা আর পিস্তল। বাপ মায়েরা ছেলেদের সাবধান করে দেয়, মাস্টার সাবধান করে ছাত্রকে, প্রতিবেশীরা সাবধান করে প্রতিবেশীকে। এক একটা খবর বেরোয় আর সমস্ত লোক যেন চমকে ওঠে। সকালবেলা ঘুম থেকে উঠেই খবরের কাগজে মুখ দিয়ে পড়ে থাকে। চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন, হিজলির হত্যাকাণ্ড, যতীন দাস, রোজ একটা না একটা লেগেই আছে। আইজি লোমান হত্যা, রাইটার্স বিল্ডিংয়ের কর্নেল সিমসনের উপরে গুলি। দুনি কাকা ভিড় দেখলেই চিৎকার করে উঠত, বলতো, এই এখান থেকে যা তো বাবা, যা, সরে যা এখান থেকে। পঞ্চাদা বলতো,
কি ডেঞ্জারাস কাণ্ড দুনি কাকা, শেষকালে রাইটার্স বিল্ডিংয়ের মধ্যে ঢুকে গুলি চালালে মাইরি। মধুসূদনের বর্দা বলতো, দেখছি রোয়াকে আড্ডা এবার উঠিয়ে দিতে হবে দুনি কাকা, এইবার সব পুলিশের নজর পড়েছে এদিকে, শেষকালে কোন দিন আমাদের মতো ছাপোষা লোককে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। দুনি কাকা বলতো, আমি আর আসছি না বাবা তোদের আড্ডায়, কোন দিন কোন শর্মা দেখে ফেলবে আর তখন আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। কিন্তু যা কাণ্ড চলেছে ভাই, না এসেও পারি না। উহ, এই দীপঙ্কর, শোন শোন এদিকে। পঞ্চাদা ডাকলে। দীপঙ্কর কাছে এলো। পঞ্চাদা বললে, এই এত রাত্রিরে কোথায় গিয়েছিলি রে? বাড়ি যা, বাড়ি যা শিগগির। দুনি কাকা বললে, ওরে তোদের লাইব্রেরিটা এবার তুলে দে বাবা, পাড়ার মধ্যে ওই আগুনটাকে আর রাখিস নে, সমস্ত পাড়ায় একেবারে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে। তা চাকরি হলো তোর? সমস্ত প্রশ্নগুলো এড়িয়ে বাড়ির কাছে আসতেই মনে পড়ল, সতী হয়তো বাড়িতেই আছে। সতী তো ইচ্ছে করলেই টাকাটা দিতে পারে। সতী যদি ইচ্ছে করে বাবার কাছে চাইলেই তো পেয়ে যাবে। ওদের কাছে 6,000 টাকা আর কি, কিছুই না। 6,000 টাকা পেলে এক্ষুনি দাতারবাবু নতুন করে আবার ব্যবসাটা আরম্ভ করতে পারবে। লক্ষ্মীদির আবার শোক হবে। লক্ষ্মীদি তাহলে আবার বেশ মাথা তুলে দাঁড়াতে পারবে। কাকিমা? কাকিমা পাশেই ছিলেন। বললেন, কে? দীপু? কাকাবাবু তো বাড়িতে নেই। কোথায় গেছেন? এক্ষুনি একবার বাড়ি এসে আবার চলে গেছেন, আপিসের কাজে আসতে রাত হবে। তারপর একটু থেমে বললেন, তোমার মা আজকে সব বলে গেছেন তোমার কাকাবাবুকে, বলেছেন তোমার একটা চাকরির ব্যবস্থা করবেন। আসল কথাটা জিজ্ঞেস করতে কেমন যেন সংকোচ হচ্ছিল দীপঙ্করের। বললে, আচ্ছা কাকিমা, লক্ষ্মীদির বাবার আসবার কথা ছিল, আসবেন না? কাকিমা বললেন, না, তিনি আর এখানে আসতে পারবেন না, তার শরীর খুব খারাপ। শরীর খারাপ? লক্ষ্মীদির কথা শুনেই বুঝি শরীর খারাপ হয়ে গেছে। কাকিমা বললেন, হ্যাঁ, সতীও চলে যাচ্ছে। সতী চলে যাচ্ছে? বর্মায়? সতী আর পড়বে না এখানে? কাকিমা নিজের কাজেই ব্যস্ত হয়ে পড়লেন আবার। দীপঙ্কর জিজ্ঞেস করলে, সতী কোথায় কাকিমা? ওপরে, খুব মন খারাপ হয়ে গেছে ওর, যাও। দীপঙ্কর তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠল। সতী চলে যাবে? কথাটা সত্যি যেন বিশ্বাস হয়নি সেই দিন, অথচ ভুবনেশ্বর বাবুই তো আসবার কথা ছিল কলকাতায়। এ কি হলো হঠাৎ? দীপঙ্করের মাথার ভেতর সব যেন গোলমাল হয়ে গেল। লক্ষ্মীদির এই বিপদের সময় সতীও চলে যাবে, তাহলে টাকাটা কেমন করে জোগাড় হবে? আর টাকা না পেলে যে দাতারবাবু জেল হয়ে যাবে। সতী দরজার দিকে পেছন ফিরে তখন ট্রাঙ্ক খুলে কি যেন একটা করছিল। জুতোর আওয়াজ পেয়ে পেছনে ফিরেছে। দীপঙ্কর বললে, তুমি চলে যাবে নাকি? কাকিমা বলছিলেন। সত্যি? সতী বললে, হ্যাঁ। কবে? সতী বললে, আর 2-4 দিনের মধ্যেই। কিন্তু তুমি চলে গেলে যে মহা মুশকিল হবে। মুশকিল? সতী যেন কিছুই বুঝতে পারলে না, অবাক হয়ে চাইলে দীপঙ্করের মুখের দিকে। আমি চলে গেলে তোমার কি মুশকিল হবে? বারে? দীপঙ্কর বললে, না, তুমি যেও না এত তাড়াতাড়ি, আর কিছুদিন অন্তত কলকাতায় থাকো, খুব মুশকিল হয়ে যাবে চলে গেলে। কেন? আমার আবার কি মুশকিল হবে? তোমার নয়, আমার মুশকিল হবে। তুমি বিশ্বাস করো সতী, তুমি চলে যাও তো বড্ড মুশকিলে পড়বো আমি, আমার আর কোনো উপায় থাকবে না। সতী এবার দাঁড়িয়ে উঠল, কিছুই বুঝতে পারলে না যেন, হাঁ করে চেয়ে রইল দীপঙ্করের মুখের দিকে।
দীপঙ্কর বললে, আমার দিকে অমন করে চেয়ে কী দেখছ? এখন এই অবস্থায় বর্মায় গেলে তোমার চলবে না। তার মানে? দীপঙ্কর বললে, তোমাকে অনেক কথা বলবার আছে আমার। এই এক্ষুনি আমি বউবাজার থেকে আসছি। বউবাজার? বউবাজারে কী করতে গিয়েছিলে তুমি? সেই কথা বলতেই তো তোমার কাছে আসা। সেখানে এক ভীষণ কাণ্ড ঘটে গেছে। আর একটু হলেই আমাকে আর দেখতে পেতে না তুমি। এতক্ষণে হয়তো দেখতে হাসপাতালে অজ্ঞান হয়ে পড়ে আছি, কিংবা রাস্তায় মরে পড়ে আছি। অথচ আমি যে বেঁচে ফিরে আসতে পেরেছি, এও বলতে পারো আমার ভাগ্য। নইলে কি যে হতো বলা যায় না। তুমি কিছুই শোনোনি? সতী বললে, শুনলাম ওখানে নাকি স্বদেশীরা বোমা ফেলেছে। কিন্তু তুমি বউবাজারে গিয়েছিলে কেন? দীপঙ্কর বললে, সেই কথা বলতেই তো তোমার কাছে এসেছি। শুনলাম তোমার বাবা নাকি কলকাতায় আসছেন না? না, বাবার শরীরটা খুব খারাপ, তিনি আসতে পারবেন না। কাকিমা তাই বলছিলেন। তোমার নাকি খুব মন খারাপ হয়ে গেছে। সতী কিছুই উত্তর দিলে না, আবার ট্রাঙ্কের কাপড়গুলো গুছোতে লাগল। দীপঙ্কর বললে, সত্যি বলো না, মন খারাপ হয়ে গেছে তোমার? সতী তবুও কোনো উত্তর দিলে না, নিজের কাজই করতে লাগল। দীপঙ্কর বললে, কাজটা না হয় একটু পরেই করলে, এখন আমার কথাটারই উত্তর দাও না। অন্যদিকে মুখ ফিরিয়ে কাজ করতে করতেই সতী বললে, উত্তর আর আমি কি দেব? আমার কোনো উত্তর নেই। উত্তর নেই মানে? নিজের মন খারাপ হয়েছে কিনা তাও নিজে বুঝতে পারো না? সতী যেন বিরক্ত হলো, বললে, কি যে তুমি বিরক্ত করছো কে বলি? তুমি এখন যাও তো, তুমি যাও এখান থেকে। দীপঙ্কর বললে, কেন? আমি চলে গেলে কি তোমার মন ভালো হয়ে যাবে? না, তা বলছি না। এখন অনেক রকম ভাবনা রয়েছে আমার মাথায়, এখন কিছুই ভালো লাগছে না আমার। তা ভালো কেন লাগছে না সেটা তো বলবে। সতী বললে, তা সব কথা কি তোমাকে বলতে হবে? এমন করার আছে নাকি তোমার সঙ্গে? মানুষের মন মেজাজ খারাপ হতে নেই? আর তাছাড়া আমার যদি মন খারাপই হয়ে থাকে, তাতে তোমার কি? বারে, কি কথা থেকে কি কথা? আমি কি তাই বলেছি? আমি এসেছিলাম তোমার সঙ্গে একটা পরামর্শ করতে। আমি একলা ভেবে কিছু ঠিক করতে পারছিলাম না, তাই তোমাকে জিজ্ঞেস করা। কিসের পরামর্শ? দীপঙ্কর বললে, তোমার বাবা এলে অবশ্য ভালোই হতো, কিন্তু তিনি যখন এলেন না, তখন তুমিও কিছু সাহায্য করতে পারো। আমার নিজের জন্য বলছি না, বলছি আরেকজনের জন্য। কে? কার জন্য বলছো? আর কি সাহায্য? দীপঙ্কর বললে, টাকা। টাকা? হ্যাঁ, কিছু টাকা দিয়ে সাহায্য করতে হবে। কাকে? দীপঙ্কর বললে, মনে আছে একদিন বহুকাল আগে তুমি যেদিন প্রথম কলকাতায় আমাকে বাড়ির চাকর মনে করে 4টে পয়সা দিতে গিয়েছিলে? তোমার সেদিন কোনো অন্যায় হয়নি, কিন্তু সেদিন মনে খুব কষ্ট হয়েছিল। সত্যি, সেদিন রাত্রে ভালো করে ঘুমও হয়নি আমার। মনে একটু কষ্ট হলেই আমার ঘুম হয় না, কিন্তু তা সেই কথা তোমার এখনো মনে আছে নাকি? মনের আর কি অপরাধ বলো? সে বেচারি বড় নিরীহ জীব, কিন্তু নিরীহ জীব হলেও তারও তো ভালো লাগা মন্দ লাগা বলে একটা জিনিস থাকতে পারে। সতী এইবার সোজা হয়ে দাঁড়িয়েছে, বলে, অতদিন আগেকার সব কথা আমার মনে নেই, আর তারপরে কত কি বদলে গেল। সেই আমি আর আমি নেই, আর সেই তুমি কি আর সেই তুমি আছো? আমি সেই আমিই আছি সতী, নইলে সেই সব কথা আমার মনে রইল কি করে? বাইরেই শুধু বয়সটা বেড়েছে, কিন্তু লক্ষ্মীদি আজ এখানে থাকলে
তার কাছে শুনতে পেতে আমি সেই রকমই আছি কিনা। লক্ষ্মীদি জানতো তুমি আসবার আগের থেকেই তোমার সম্বন্ধে আমার কীরকম আগ্রহ ছিল, তাই লক্ষ্মীদিকে তোমার কথা বারবার জিজ্ঞেস করতাম বলে লক্ষ্মীদি আমাকে খুব খ্যাপাতো। সতী হাসতে লাগলো। দীপঙ্কর বললে, হাসি নয়, সত্যি বলছি। এখন তুমি চলে যাচ্ছ, এখন আর বলতে দোষ কি? ছোটবেলায় ভাবতাম তুমি কলকাতায় এলে আমার তবু একটা খেলার সঙ্গী জুটবে। চিরকাল আমার একটা দুঃখ ছিল, আমার ভাই বোন কেউ নেই বলে। সতী বাধা দিয়ে বললে, তাই এই সব কথা বলবার জন্যই তুমি এখানে এসেছো নাকি? না, তুমি চলে যাচ্ছ শুনলাম কি না, তাই পুরনো কথাগুলো সব মনে পড়ে গেল। আসলে আমি তোমার কাছে এসেছি একটা অন্য কারণে। কি কারণে? দীপঙ্কর বললে, তুমি চলে যাচ্ছ শুনে তাই আরও ভয় হয়ে গেল। তোমার কাছে কিছু সাহায্য চাইতে এসেছি। আমার জন্য নয়, আরেকজনের জন্য। তার ভীষণ বিপদ। সেই বিপদে একমাত্র তুমিই সাহায্য করতে পারো। কিছু টাকা দিয়ে সাহায্য করতে হবে। তা আমারই তুমি টাকা দেখলে? টাকার জন্য আর কাউকে পেলে না? দীপঙ্কর বললে, টাকা তো কম বেশ তো সকলের কাছেই আছে, কিন্তু অল্প টাকাতে হবে না যে, তাই তোমার কাছেই চাইছি। আর তুমি ছাড়া আমি আর কাকেই বা বলবো বলো? আমার নিজের থাকলে আমি তোমার কাছে চাইতাম না। সতী আর কিছু কথাই বললে না। দীপঙ্কর বললে, দেবে, বড় উপকার হয় দিলে। টাকা না পেলে হয়তো বিচারি জেল হয়ে যাবে, আত্মহত্যা করবে। কে সে? কে হয় তোমার? দীপঙ্কর বললে, দেবে তুমি? সত্যি দেবে? আমার বিশেষ আপনার লোক, তার বিপদ আমার নিজেরই বিপদের সমান। কিরণ? তোমার সেই বন্ধু কিরণ নাকি, যে লাইব্রেরি করেছে? দীপঙ্কর বললে, না, কিরণ আপনার লোক বটে, কিন্তু এ কিরণ টিরণের চেয়েও অনেক আপন। আমি সেখান থেকেই সোজা তোমার কাছে আসছি। সতী আবার হাসল, বললে, অনেকদিন ধরেই আমার একটা ধারণা হয়েছিল যে তুমি একদিন একটা না একটা কিছু আমার কাছে চাইবে। অন্তত তোমার হাবভাব দেখে আমার সেটা আন্দাজ হয়েছিল। কিন্তু কিন্তু কি? কিন্তু সেটা যে টাকা, তা সত্যি আমি কল্পনা করতে পারিনি। তা টাকা ছাড়া আর কি চাইতে পারি তোমার কাছে? আর কি চাইবার সাহস থাকতে পারে আমার, বলো? সতী এতক্ষণ দাঁড়িয়েছিল, এইবার চেয়ারের ওপর বসল, চোখটা নামিয়ে বললে, শেষকালে তুমি টাকাই চাইলে? দীপঙ্কর কাছে গিয়ে দাঁড়ালো, বললে, টাকা চাওয়াটা কি অন্যায় হলো? অন্যায় নয়? কিসে অন্যায় শুনি? চাকরি চাইতে অন্যায় হয় না, গয়না চাইলেও অন্যায় হয় না, স্নেহ, প্রেম, ভালোবাসা কিচ্ছু চাইলে অন্যায় হয় না। আর সামান্য। সতী থামিয়ে দিয়ে বললে, থামো তুমি। দীপঙ্কর বললে, কেন থামবো? টাকাও তো চাওয়ার মতো একটা জিনিস। চেয়ে চেয়েই তো অঘোর দাদুর এত টাকা হয়েছে। কেউ চেয়ে টাকা নেয়, কেউ জিনিস বেচে টাকা নেয়, ও তো একই কথা। আর তাছাড়া তোমার কাছে চাইবো তাতে লজ্জা কি? সতী বললে, তা আমিও তো তাই ভাবছি। তুমি আর কিছুই চাইতে পারলে না? তা আর কি চাইবো বলো? তুমি না বললে আমি বুঝবো কি করে? সতী এবার চেয়ার ছেড়ে উঠলে, উঠে আরেকবার হাসল। সতীর হাসিটা যেন কান্নার মতন লাগলো। কান্নার মতোই মুখটা করুণ হয়ে উঠল। বললে, তোমাকে আর বোঝাতে হবে না দীপু, তুমি এখন যাও। তুমি বাড়ি যাও দেখি। দীপঙ্কর যেন বুঝতে পারলে না, বললে, বাড়ি যাব?
হ্যাঁ, বাড়ি যাও। তোমায় কিছু বুঝতেও হবে না, আর তোমায় কিছু চাইতেও হবে না। দীপঙ্কর হঠাৎ সতীর এই ব্যবহারে কেমন যেন অবাক হয়ে গেল। এতক্ষণ যে মেয়ে ভালো করে কথা বলছিল, সে হঠাৎ এমন ব্যবহার করছে কেন? বললে, তাহলে টাকা দিতে পারবে না তুমি? সতী বললে, তুমি আর আমায় বেশি জ্বালিও না দীপু, তুমি যাও। এতক্ষণে যেন আঘাত লাগলো দীপঙ্করের মনে। বললে, তা তো যেতে বলবেই। টাকা চাইলে সবাই অমন দূর দূর করে দেয়। বোঝাই গেল পৃথিবীতে টাকাটাই সব। একলা শুধু অঘোর দাদুরই বদনাম দেখছি। সতী এবার সোজাসুজি চাইলে দীপঙ্করের দিকে। অনেকক্ষণ এক দৃষ্টে চেয়ে রইল। তারপর বললে, আমার কাছ থেকে টাকাটা পেলেই তোমার সব মনস্কামনা পূর্ণ হবে? সতীর চেহারা দেখে যেন ভয় পেয়ে গেল দীপঙ্কর। কিন্তু ভয় পেলে চলবে না। লক্ষ্মীটির টাকার ভীষণ দরকার। টাকার অভাবে দাতারবাবু জেল হয়ে যাবে। দীপঙ্কর বললে, হ্যাঁ, হবে। কত টাকা? দীপঙ্কর বললে, তোমরা বড়লোক বলেই তোমার কাছে টাকাটা চেয়েছিলাম, নইলে। সতী বললে, আমরা বড়লোক সেটাই বুঝি তোমার চোখে পড়ল? আর বুঝি কিছুই চোখে পড়তে নেই? তারপর একটু থেমে বললে, যাকগে, কত টাকা তোমার চাই বলো? অনেক টাকা সতী, 1 টাকা 2 টাকা নয়, অনেক টাকা। সে হোক অনেক টাকা। 100, 200? আমি বর্মায় গিয়ে বাবার কাছ থেকে চেয়ে টাকাটা তোমায় পাঠিয়ে দেব। কত টাকা বলো শুনি? দীপঙ্কর বললে, 6,000। সতী একটু চুপ করে রইল। একটু চমকেও উঠল না টাকার অঙ্কটা শুনে। দীপঙ্কর কিছুক্ষণ চুপ করে থাকার পর বললে, টাকাটা একটু বেশিই সতী, কিন্তু তোমাদের কাছে কিছুই নয়। আর আমি যদি কখনো চাকরি পাই, তোমার এই টাকাটা আমি মাসে মাসে শোধ করে দেব। আমি কথা দিচ্ছি। আমার কথা তুমি সত্যি বলেই বিশ্বাস করতে পারো। আমি কখনো মিথ্যে কথা বলি না। তুমি এখন যাও, আমি দেব টাকাটা। দেবে? দীপঙ্কর আনন্দে আরও কাছে সরে এলো। দেবে তুমি? সত্যি দেবে? হ্যাঁ, কথা দিচ্ছি দেব। যেমন করে পারি জোগাড় করে দেব। বাবার কাছে যদি নাও পাই, আমার নিজের গয়না বেচেও দেব। দীপঙ্কর বললে, কবে দেবে? একটু তাড়াতাড়ি দিতে পারো না? সতী তখনও গম্ভীর মুখে দাঁড়িয়েছিল। সতীর দিকে চাইতে যেন ভয়ই করছিল দীপঙ্করের। বললে, আজকে দিতে পারো না? কিংবা কাল? সতী বললে, আবার কথা বলছো? বলছি না তুমি যাও এখান থেকে। কিন্তু কবে দেবে সেটা তো বলবে, আমার যে ভীষণ দরকার। সতী বললে, আমি বর্মায় ফিরে গিয়ে তোমার নামে পাঠিয়ে দেব, তার আগে নয়। হলো তো? যাও এখন। কিন্তু কবে যাবে তুমি সেখানে? খুব শিগগির, 2-4 দিনের মধ্যেই। কিন্তু কাল যেতে পারো না? কাল গেলেই তো সেখানে আরও আগে পৌঁছতে পারবে, তাহলে টাকাটা পাঠাতে পারতে। সতী এবার সোজা চাইলে দীপঙ্করের দিকে। বললে, এখনো তুমি দাঁড়িয়ে আছো আমার কাছে? বলছি তো টাকাটা আমি দিয়ে দেব তোমাকে। আচ্ছা, তাহলে আমি যাই। হ্যাঁ, যাও। আর কখনো এসো না আমার কাছে। যাও এখন। দীপঙ্কর নির্বোধের মতো তবুও খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সেইখানে। তোমার পায়ে পড়ি দীপু, তুমি যাও। যাও তুমি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। দীপঙ্কর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো। পুরোপুরি যেন নিশ্চিন্ত হতে পারা গেল না। তবুও সতী যখন বলেইছে টাকাটা দেবে, তখন নিশ্চয়ই দেবে। কিন্তু আরেকটু আগে পাওয়া গেলেই ভালো হতো।
লক্ষ্মীদের হাতে মাত্র 2 কাছা চুড়ি আছে, তাতে আর কদিন চলবে? আর কদিনই বা চালাতে পারবে তাতে? শেষে যদি সত্যি টাকাটা না পাঠায়? না পাঠালে তো পুরোপুরি সর্বনাশ হয়ে যাবে, দাতার বাবুরও জেল হয়ে যাবে। তখন লক্ষ্মীদি কোথায় থাকবে? তখন লক্ষ্মীদির সেই লজ্জা, সেই অপমান কে ঢাকবে? সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতেই কাকিমা বললেন, কি দীপু, খুব মন খারাপ বুঝি সতীর? দীপঙ্কর বললে, হ্যাঁ কাকিমা, খুব মন খারাপ হয়ে গেছে। আমার সঙ্গে ভালো করে কথাই বললে না, আমাকে তাড়িয়েই দিলে ঘর থেকে। কাকিমা বললেন, আমিও তাই আর ওর সামনে যাচ্ছি না। চিঠিটা আসার পর থেকেই খুব মনমরা হয়ে গেছে। কিন্তু কবে যাচ্ছে সত্যি? কিছু ঠিক হয়েছে? মঙ্গলবার। দীপঙ্কর হিসেব করে দেখলে মনে মনে। তারপর বললে, এত দেরি? আর একটু আগে যাওয়া যেতে পারে না? কাকিমা বললেন, কেন? আগে গেলে লাভ কি? এই তো সেদিন মাত্র এলো, এর মধ্যেই চলে যেতে কি কারোর ভালো লাগে? আসলে কলকাতাটা ওর খুব ভালো লেগে গিয়েছিল, ইচ্ছে ছিল আরও লেখাপড়া করবে। দীপঙ্কর বললে, না কাকিমা, ওর বাবার খুব অসুখ, তিনি একলা আছেন। সত্যি তাড়াতাড়ি সেখানে চলে যাওয়া উচিত। কাকিমা দীপঙ্করের কথাটা ভালো করে বুঝতে পারলেন না, তবুও বললেন, তা তো উচিত, তবু তো ছেলে মানুষ, সেখানে একলা একলা পড়ে থাকতে কি কারোর ভালো লাগে? সে তো আর কলকাতার মতন নয়, বন জঙ্গলের দেশ, কেবল কাঠ আর করাত কল। আমি তো ছিলুম সেখানে, আমি দেখেছি। তারপর একটু থেমে বললেন, আর তাছাড়া 2 বোন একসঙ্গেই পড়াশুনো করত, লক্ষ্মীর জন্যই ওর এখানে আসা, সেই লক্ষ্মী চলে গেল। আচ্ছা কাকিমা, ধরুন লক্ষ্মীদি কোথাও খুব কষ্টে আছে, টাকার অভাব কিংবা অসুখ হয়েছে, এমন অবস্থায় যদি বাবাকে লেখে টাকা পাঠাতে, তাহলে টাকা পাঠাবেন না তিনি? তার মানে লক্ষ্মীদি কোথায়? না, ধরুন যদি এমন অবস্থা হয় কোনো মেয়ের, তাহলে বাপ কি সেই মেয়েকে ফেলতে পারে? কাকিমা কাছে সরে এলেন আরও, বললেন, লক্ষ্মী খুব কষ্টে আছে? দেখা হয়েছে নাকি তোমার সঙ্গে? কথাটা বলে দীপঙ্কর থতমত খেয়ে গিয়েছিল একটু। কাকিমার কথাই বললে, জানেন কাকিমা, অনেক ছেলে মেয়ে লক্ষ্মীদির মতন রাগ করে বাড়ি থেকে চলে যায়, তারপর বিপাকে পড়ে আবার একদিন ফিরে আসে। এমন তো অনেক দেখেছি। লক্ষ্মীদিও হয়তো সেই রকম একদিন বাড়ি ফিরে আসতে পারে, তখন আপনারা জায়গা দেবেন না তাকে? কাকিমা নিশ্চিন্তের নিঃশ্বাস ফেললেন। তাই বলো, আমি ভাবলাম বুঝি তোমার সঙ্গে কোথাও দেখা হয়েছে তার। আমিও তাই ভাবছিলাম, সে কি আর কলকাতায় আছে? নিশ্চয়ই অন্য কোথাও চলে গেছে, নইলে তোমার কাকাবাবু সারা কলকাতা চষে ফেললে, তবু কোনো কুল কিনারা পেলেন না। দীপঙ্কর বললে, সেজন্যই তো বলছি, সত্যির একটু শিগগিরই বাবার কাছে চলে যাওয়া উচিত। তা তো যাওয়াই উচিত, আমাদেরও আর এখানে সতীকে রাখতে ভরসা হয় না বাবা, বাবার কাছে চলে যাওয়াটাই ভালো। এখন সতীও তো বড় হচ্ছে। আচ্ছা কাকিমা, আমি আসি, সতীকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন বাবার কাছে। এই বলেই দীপঙ্কর বাইরে চলে গেল। পুরোপুরি যেন নিশ্চিন্ত হতে পারছিল না দীপঙ্কর, তবু সত্যি যখন বলেছে টাকাটা দেবে, নিশ্চয়ই দেবে। কিন্তু আর একটু আগে কেন দিতে পারে না? আগে দিলেই তো ভালো হতো। লক্ষ্মীদির হাতে তো মাত্র 2 কাছা চুড়ি, তাতে আর কদিন চলবে? কদিনই বা চালাতে পারবে লক্ষ্মীদি? শেষে যদি সত্যি টাকাটা না পাঠায়, না পাঠালে যে লক্ষ্মীদির একেবারে সর্বনাশ হয়ে যাবে, দাতারবাবুর যে জেল হয়ে যাবে, তখন তখন কোথায় যাবে লক্ষ্মীদি? কোথায় থাকবে?
তখন লক্ষ্মীদের সেই লজ্জা, সেই অপমান কে ঢাকবে? বাড়িতে ঢুকতে গিয়েই দীপঙ্করের আরেকটা কথা হঠাৎই মনে পড়ল। কথাটা একদমই মনে ছিল না। আবার ফিরল দীপঙ্কর। টাকাটা তো না হয় সত্যি পাঠাবে, কিন্তু কোন ঠিকানায় পাঠাবে? মানি অর্ডার করে পাঠানোটাই ভালো। কিন্তু হঠাৎ মানি অর্ডারে 6,000 টাকা আসা দেখে মাও তো অবাক হয়ে যাবে। আর মা কেন, সবাই অবাক হয়ে যাবে। ডাকপিয়নও অবাক হয়ে যাবে। বলা নেই কওয়া নেই 6,000 টাকা একেবারে দীপঙ্কর সেনের নামে এসে হাজির হলো। মা জিজ্ঞেস করবে, এ টাকা কোত্থেকে পেলি রে? কে পাঠালে তোকে? সতী তোকে টাকা পাঠালে কেন? এত লোক থাকতে সতী তোকে কেন টাকা পাঠালে? হাজার কৈফিয়ত দাও, হাজার কথা বলো তখন। আর তখন বলতে হবে টাকাটা নিজের জন্য নয়, লক্ষ্মীদির জন্য। লক্ষ্মীদি কোথায়? কি হয়েছে তার? হ্যান ত্যান অনেক কথা, অনেক ঝামেলা তখন পোয়াতে হবে। 25টা টাকার জন্য মা নিপেনবাবুকে ঘুষ দিতে পারছেন না। 25 টাকার জন্য তার চাকরি হচ্ছে না। আর একেবারে 6,000 টাকা উড়ে এসে গেল। দীপঙ্কর আবার সতীদের বাড়ির দরজায় গিয়ে উঠল। তার চেয়ে দরকার নেই, টাকাটা কিরণের বাড়ির ঠিকানায় পাঠালেই হয়। তাহলে আর কেউই জানতে পারে না। সোজা কিরণের বাড়ির ঠিকানায় এসে পিয়ন মানি অর্ডার করে দিয়ে যাবে। কিরণকে আগে থেকে বলে রাখলেই হলো। কি গো দীপুবাবু, আবার ফিরলে যে? দীপঙ্কর বললে, না কাকিমা, একটা কথা বলতে ভুলে গেছি সতীকে, তাই আবার ফিরে এলুম। সিঁড়ি দিয়ে উঠে দীপঙ্কর আবার দোতলার বারান্দায় গিয়ে দাঁড়ালো। সতীকে গিয়ে ঠিকানাটা বলে আসা ভালো, অর্থাৎ কোন ঠিকানায় পাঠাবে। বাড়িতে দীপঙ্করের নামে পাঠানো যা আর দীপঙ্করের নামে কিরণের ঠিকানায় পাঠানো একই। পিয়ন এলেই কিরণ এসে তাকে খবর দিয়ে দেবে, আর দীপঙ্কর গিয়ে টাকাটা নিয়ে আসবে। সেই ভালো, সেই ভালো। 19-এর 1-এর বি ঈশ্বর গাঙ্গুলি লেনের বদলে 13 নম্বর নেপাল ভট্টাচার্য লেন লিখলেই চলে আসবে। সতী যদি জিজ্ঞেস করে, কিরণ তোমার টাকাটা যদি নিয়ে নেয়? দীপঙ্কর বলবে, কিরণ সেই রকম ছেলেই নয়। কিরণদের তুমি চেনো না। কিরণরা সাহেব খুন করতে পারে, কিন্তু হাজার অভাবেও পরের টাকা নেবে না, নিলেও নিজের জন্য নেবে না। আর তাছাড়া নেবেই বা কী করে? মানি অর্ডার করবে তো আমার নামে। কিন্তু সতীর ঘরের সামনে গিয়েই দীপঙ্কর অবাক হয়ে গেল। ট্রাঙ্কটা তেমনিই খোলা পড়ে রয়েছে। সতী তার বিছানার ওপর মুখ গুজে শুয়ে শুয়ে মনে হলো যেন কাঁদছে, ফুলে ফুলে উঠছে শরীরটা। হঠাৎ এমন মনমরা হয়ে গেল সতী যে তাই বলে কাঁদবে? কাছে গিয়ে দীপঙ্কর ডাকলে, সতী, একটা কথা বলতে এলাম, কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। কথাটা বলেই দীপঙ্কর একটু থামল। সতী তবুও মুখ তুলল না। দীপঙ্কর আবার বললে, টাকাটা তুমি আমার ঠিকানায় পাঠিও না, বুঝলে? টাকাটা কোথায় পাঠাবে জানো? তবুও সতী মুখ তুললে না। দীপঙ্কর আবার বলতে লাগলো, টাকাটা তো তুমি মানি অর্ডার করে পাঠাবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি টাকাটা 19-এর 1-এর বির বদলে 13 নম্বর নেপাল ভট্টাচার্য। হঠাৎই সতী উঠে দাঁড়িয়ে ঠাস করে একটা চড় মারলে দীপঙ্করের গালে। সতীর চড়টা দীপঙ্করের গালের উপর পড়ে ফেটে চৌচির হয়ে গেল। দীপঙ্করের মনে হলো তার গালটা যেন ফেটে রক্ত পড়ছে। আচমকায় চড় খেয়ে দীপঙ্কর এমনিতেই থতমত খেয়ে গিয়েছিল, তার উপর সতীর মুখের চেহারা দেখে আরও অবাক হয়ে গেল। সতী বোধহয় পাগল হয়ে গেছে হঠাৎ। চিৎকার করে বলতে লাগলো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও আমার সামনে থেকে, বেরো, বের হয়ে যাও। সতীর রুদ্রমূর্তি দেখে দীপঙ্করের আর কোনো কথা বলবার সাহস হলো না।
খানিকক্ষণ সতীর দিকে চেয়ে থেকে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো। সিঁড়ির কাছে কাকিমার সঙ্গে আবার দেখা হলো। তিনি ওপরে উঠছিলেন। তিনি বললেন, কি দীপু, কি হলো? দীপঙ্কর কাকিমাকে এড়িয়ে চলে যাচ্ছিল। কাকিমা আবার বললেন, সত্যি এমন বকছিল কাকে? কি হয়েছিল? দীপঙ্কর অন্যদিকে মুখ ফিরিয়ে নিলে। কোনো কথার উত্তর না দিয়ে তরতর করে নিচে নেমে গেল। কাকিমার দৃষ্টি থেকে দূরে পালিয়ে যেতে পারলেই যেন সে বেঁচে যায়। আর তারপর এক নিঃশ্বাসে নিজের বাড়িতে গিয়ে পৌঁছেছে। বাড়িতে ঢুকেই দীপঙ্কর ঘরের দিকে যেতেই দেখলে ঘরে তালা ঝুলছে, ঘরের দরজাটা বন্ধ। মা কোথায় গেল? উঠোনের ওপর দাঁড়িয়ে চারিদিকে চেয়ে দেখলে। এমন সময় তো মা কোথাও যায় না, রান্নাঘরেও নেই। বিন্তিদির ঘরের ভেতর টিমটিম করে আলো জ্বলছে। সেই ঘরে উঁকি মেরে দেখলে একবার। ঘরের ভেতর বিন্তিদি বসে বসে সলতে পাকাচ্ছে। তাহলে বোধহয় মা অঘোর দাদুর কাছে বাজারের টাকা আনতে গেছে। দীপঙ্কর বারান্দা পেরিয়ে দক্ষিণ দিকে গেল। কে রে মুখ পোড়া? কে? কার পায়ের শব্দ শুনছি? দীপঙ্কর গলার আওয়াজ পেয়ে ফিরে এলো। অঘোর দাদু তখনও চিৎকার করছে। মুখ পোড়া কথা বলে না কেন? কে তুই? তুই কে রে মুখ পোড়া? নিচে আসতেই দেখে মা উঠোনে ঢুকছে। বেশ ফর্সা থান পড়েছে, কোথাও হয়তো গিয়েছিল। দীপঙ্করকে দেখেই মা বললে, তুই এখন এলি? কোথায় গিয়েছিলি সারাদিন? তোর জন্য বসে বসে আমি বেরোতে পারি না কোথাও, শেষে তালা দিয়ে বেরোলাম। তুমি কোথায় গিয়েছিলে মা? কোথায় আবার? নিপেনবাবুর কাছে। তোমায় দিয়ে তো একটা কাজও হবার নয়। এইসব বলে কয়ে এলুম, বারবার না বললে কি মনে থাকে কারোর? দীপঙ্কর জিজ্ঞেস করলে, তুমি বুঝি আজ সতীদের বাড়িতে গিয়েছিলে মা? তোমার চাকরির জন্য কি আর আমার ঘুম আছে? সকলকেই তো বলছি, যেখানে হয় একটা হলেই হলো। আমি আর পারছি না টানতে। ক্রমে আরও রাত হলো। মার মুখে যেন দিন দিন ক্লান্তির ছাপ পড়ছে। দীপঙ্করের মায়া হলো মাকে দেখে। মা বললে, আমি আজ পালা কীর্তন শুনতে যাব, খুব সাবধানে থাকবে বুঝলে? দীপঙ্কর বললে, আমিও যাব মা। তুমি গেলে কি করে চলবে? সারা রাত ঘর খালি পড়ে থাকবে নাকি? তোমাদের জন্য কি আমি একটু ধর্মকর্ম করতে পারবো না? পরের বাড়ি খাটতে এসেছি বলে কি সব কিছু জলাঞ্জলি দিয়েছি? খাওয়া দাওয়ার পর চুন্নুনিকে নিয়ে মা বেরোলো। যাবার সময় বিন্তিদিকে বলে গেল, খুব সাবধানে থাকবে মা, ঘরের হুড়কোটা বন্ধ করে দাও, আমি দেখে যাই। বিন্তিদি ঘরে ঢুকে খেলটা বন্ধ করে দিলে। মা বাইরে থেকে বললে, হুড়কোটা দিয়েছ? বিন্তিদি বললে, দিয়েছি দিদি। মা বললে, এইবার আলোটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়ো, রাত্রিরে যেন দরজা খুলো না, কেউ ডাকলেও খুলবে না কিন্তু, বুঝলে? দীপঙ্করকেও বারবার সাবধান করে দিলে। সদর দরজাটা বন্ধ করে ঘরে গিয়ে হুড়কোটা বন্ধ করে যেন শুয়ে পড়ে দীপঙ্কর। ছিটেফোঁটার ভাত তরকারি যথাস্থানেই ঢাকা আছে। রাত্রিবেলা যেন ঘর খোলা রেখে কোথাও না বেরোয়। বাড়িতে কেউ রইল না। চল চুনুনি, চল বাছা। মা চলে গেল। সদর দরজায় খিল দিয়ে দীপঙ্কর নিজের ঘরের দরজাতেও খিল তুলে দিলে। গালে হাত বুলিয়ে দেখলে দীপঙ্কর, যেন ফুলে উঠেছে জায়গাটা। সামান্য সামান্য ব্যথাও করছে। আর একটু দাঁড়ালেই হয়তো সতী আরও মারত। কেন যে অমন করে খেপে গেল সতী হঠাৎ, কে জানে? দীপঙ্কর তো কোনো অন্যায় করেনি। সতী তো এমন ছিল না আগে। প্রথম প্রথম যেমনই হোক, পরে তো কত হেসে হেসে কথা বলেছে, কত ভালো ব্যবহার করেছে দীপঙ্করের সঙ্গে। হয়তো সত্যি মন খারাপ ছিল। লক্ষ্মীদির জন্য মেজাজ আগে থেকেই খারাপ ছিল, তারপর হঠাৎ আবার ফিরে যেতে হবে বর্মায়। মন তো খারাপ হবারই কথা। তার উপর অতগুলো টাকা চেয়েছে, অতগুলো টাকা।
কি যে হলো, সব যেন একাকার হয়ে গেল সংসারে। কোথায় সেই ছোটবেলাকার জীবন? এখন মনে হয় সেইটাই যেন ভালো ছিল। সেই ধর্মদাস ট্রাস্ট মডেল স্কুল, সেই রোহিণীবাবু, সেই প্রাণমথবাবু, সেই ফটিক, মধুসূদন, নির্মল পালিত, লক্ষণ সরকার, সবাই যেন বদলে গেছে। অঘোরদাদুও যেন বদলে গেছে ভেতরে ভেতরে। অঘোরদাদুও সেই আগেকার মতো আর মুখ পোড়া বলে যখন তখন গালি দেয় না। গালাগালি দেবার মতো শরীরে আর ক্ষমতা নেই তার। বুড়ো মানুষ রিকশাটার ওপর বসে বসে ঝিমোয় আর বিড়বিড় করে আপন মনে বকে যায়। এখন আর চোখে মোটেই দেখতে পায় না। একদিন একানির বদলে ভুল করে সিকি দিয়ে দেয় রিকশাওয়ালাকে। আর তারপর যখন ভুল ধরা পড়ে তখন হইচই করে, চিৎকার করে আর বলে, মুখ পোড়া মেরে ফেললে আমাকে, মুখ পোড়ারা খুন করে ফেললে এক্কেবারে। একটা সিকির শোকে অঘোরদাদু একদিন খেতেও পারে না, ঘুমোতেও পারে না। আর বিন্তিদি এক দল বিন্তিদিকে দেখতে আসে আর খাবার খেয়ে চলে যায়। বলে, পরে খবর দেব। সেজে গুজে দেখতে আসে, নানান রকম প্রশ্ন করে বিন্তিদিকে। অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন। রান্না করতে পারে কিনা, সেলাই করতে পারে কিনা, গান গাইতে পারে কিনা। বিন্তিদি সত্যি কথাগুলোই বলে। সব কথার উত্তরে বলে না। আর ভদ্রলোকেরা চলে গেলে চুপি চুপি কাঁদে, নিঃশব্দে কেঁদে ভাসিয়ে দেয়। বলে, আমি যে মিথ্যে কথা বলতে পারি না দিদি। আর কিরণ কোথায় গেল, সেই আগেকার কিরণ? এখন আর সেই লাইব্রেরির বাতিক নেই, অন্য দলে মিশছে। একদিন বাড়িতেই থাকে না। আর অক্ষয় পরামায়ু কিরণের বাবার। আরও ফুলে উঠেছে গলাটা, আরও কুঁজো হয়ে বসে থাকে দাওয়ার ওপর। দীপঙ্কর উঠোনে গিয়ে দাঁড়ালেই কিরণের বাবা তার দিকে চেয়ে কেমন করে হাসে, অন্তত হাসবার চেষ্টা করে। হাসলে আরও ভয়ঙ্কর দেখায় দীপঙ্করের। আর সঙ্গে সঙ্গে গলা দিয়ে ঘর ঘর শব্দটা বেরোয়, সেই আগেকার মতো। আর কেবলই থুতু ফেলে। কিরণের মা জিজ্ঞেস করে, কিরণের কিছু খবর জানো বাবা? দীপঙ্কর বলে, কিরণকে খুঁজতেই তো এসেছি আমি মাসিমা। কিরণ নেই। কিরণের মার অভিযোগও নেই, আবার অভাবও নেই। যেন পৈতে কাটাই ছেড়ে দিয়েছে তখন কিরণের মা। কাঁথা সেলাই করে পরের বাড়ির কাজ করে সংসার চলছে তাদের। কিরণের মা বলে, তোমার সঙ্গে দেখা হলে একবার বাড়িতে আসতে বলো তো বাবা। আর সেই প্রাণমথবাবু পান খান ঠিক তেমনি করে, আর বলেন, তোমার নামটা ভুলে গেছি বাবা। আমি দীপঙ্কর। ও, তা কেমন আছো বাবা? তোমার মা কেমন আছেন? ওই পঞ্চানন সিংহী মশাইকে আমার কথা বললো, বুঝলে? সেই সদা হাস্যমুখ, সেই সহানুভূতি মেশানো দৃষ্টি, সেই দেশ সেবা। নিজের হাতে টাকা কটা দিতেই দীপঙ্কর আবার প্রণাম করত পায়ে হাত দিয়ে। আর তারপরেই প্রাণমথবাবু তার নিজের কাজের মধ্যে ডুবে যেতেন। কলকাতার বড় বড় কংগ্রেসের নেতারা এসে তার চারদিকে ঘিরে থাকতেন। মাঝে মাঝে মামিমাও থাকতেন। এই সমস্ত ভালো মন্দ নিরপেক্ষ সমস্ত চরিত্রের মধ্যে দীপঙ্কর যেন মাঝে মাঝে খেই হারিয়ে ফেলত। মনে হতো কোনটা ঠিক, কোন পথটা আসল। লক্ষ্মীদি নাকি দাতার বাবু, নাকি কিরণ, না অঘোর দাদু, নাকি প্রাণমথবাবু? কে কে সবচেয়ে সত্যি, কে সবচেয়ে আসল? কালীঘাটের বাজারের কাছ থেকে পালা কীর্তনের খোলের শব্দ আসছে। দক্ষিণ দিক থেকে শ্মশানের চিৎকারও মাঝে মাঝে ভেসে আসে। কাল লক্ষ্মীদির কাছে গিয়ে খবরটা দিয়ে আসতে হবে। সতী টাকা পাঠাবে বলেছে, গিয়েই পাঠিয়ে দেবে। কিরণের ঠিকানায় মনি অর্ডার করে পাঠিয়ে দেবে। আর কিছুদিন সবুর করতে হবে মাত্র, মাত্র আর কটা দিন। তারপর থেকেই দাতারবাবুকে আর লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াতে হবে না।
তখন পাওনাদারদের ভয়ে লক্ষ্মীদিকে আর দরজায় খিল বন্ধ করে থাকতে হবে না। আর তারপর সন্ধ্যাবেলা কিরণ আসবে। কিরণের ভজুদা এসেছে নেপাল থেকে। সেই ভজুদার কাছে কিরণ নিয়ে যাবে দীপঙ্করকে। হঠাৎ মনে হলো দরজায় কে যেন টোকা দিলে। কে? সাড়া নেই। দীপঙ্কর বললে, কে? সদর দরজায় তো খিল দেওয়া, এত রাত্রে কে দরজা ঠেলবে? কে? আমি। দীপঙ্কর বললে, আমি? আমি কে? আর কোনো সাড়া শব্দ নেই। দীপঙ্কর বিছানা ছেড়ে উঠল। তারপর অন্ধকারের মধ্যেই হাদড়ে হাদড়ে এগিয়ে গিয়ে দরজার খিলটা খুলে দিলে। খিলটা খুলতেই দীপঙ্কর বললে, সতী। সতী সেই অন্ধকারের মধ্যেই যেন সংকুচিত হয়ে দাঁড়িয়েছিল। বেশ কুণ্ঠিত ভাব, যেন বাধ্য হয়ে অত রাত্রে এসে দীপঙ্করের দরজা ঠেলেছে। দরজাটা ঠেলে যেন সে অপরাধ করে ফেলেছে। সতী, তুমি? মা তো বাড়িতে নেই, মা যাত্রা শুনতে গেছে। সতী দীপঙ্করের মুখের দিকে চাইলে। বেশ মনে আছে, সেই রাত্রে সতী যেন বড় সোজাসুজি তার দিকে চেয়েছিল খানিকক্ষণ। সেই ছায়াছন্ন রাত, হাজি কাশিমের বাগানের নারকেলের গাছটার আড়ালে একখণ্ড চাঁদ তখন সরে আত্মগোপন করেছে। দীপঙ্করের যেন ভয় ভয় করতে লাগল। সতীর সামনে দীপঙ্কর কতবার এইরকম মুখোমুখি দাঁড়িয়েছে, কিন্তু এমন ভয় কখনো হয়নি আগে। দীপঙ্কর আবার বললে, মার সঙ্গে বুঝি তোমার কোনো কথা ছিল? সতী মাথা নাড়ল, বললে, না, তোমার সঙ্গে। আমার সঙ্গে? সতী বললে, তোমার খুব লেগেছে না, দেখি। দীপঙ্করের যেন কান্না পেতে লাগলো হঠাৎ। বললে, হ্যাঁ, এই দেখো না কেমন ফুলে গেছে, খুব ব্যথা করছে। তুমি কিছু মনে করো না যেন দীপু, আমার মাথার ঠিক ছিল না, আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তখন। এই বলে সতী থামল। তারপর বললে, আমার তখন থেকে মোটে ঘুম আসছিল না, এই কথাটা বলতেই এসেছিলাম, আমি যাই। এই বলে সতী সত্যি সত্যি বারান্দা দিয়ে নিচে উঠোনে গিয়ে নামল। অন্ধকারে ছায়া ছায়া মূর্তিটা উঠোন পার হয়ে আমড়া গাছের তলা দিয়ে কাকাবাবুদের খিড়কির দিকে এগোচ্ছিল। দীপঙ্কর প্রাণপণে ডাকতে লাগলে, সতী, সতী। হঠাৎ নিজের চিৎকারে নিজেরই ঘুম ভেঙে গেছে দীপঙ্করের। আগস্ট মাসের গুমন, সমস্ত বিছানাটায় ঘামে ভিজে গেছে। দীপঙ্কর বিছানার ওপর শুয়ে শুয়ে চারিদিকে চেয়ে দেখলে। আশ্চর্য তো, অথচ একটু আগেই তার স্পষ্ট মনে হয়েছিল যেন সতী এসেছিল তার ঘরে। এখনও যেন ঘরের ভেতর সতীর গায়ের পাউডারের গন্ধ ভেসে বেড়াচ্ছে। আশ্চর্য তো, এমন আশ্চর্য স্বপ্নও মানুষে দেখে। তখন ঘুম ভেঙে গেছে, বাইরে বেশ যেন রোদ উঠেছে। তবু চোখ খুলতে দীপঙ্করের বড় কষ্ট হচ্ছিল। বেশ চোখ বুজে প্রথম রাতে স্বপ্নটা আবার দেখতে যেন ইচ্ছে করছিল। যেন সত্যিই সতী এসেছে, যেন সতী এসে দরজায় টোকা দিলে, যেন দীপঙ্কর আবার তেমনি জিজ্ঞেস করলে, কে? আবার যেন একটা উত্তর এলো, আমি। আমি? আমি কে? আবার যেন দীপঙ্কর দরজা খুলে দিলে, আর সামনেই যেন মুখোমুখি দেখা হয়ে গেল সতীর সঙ্গে। আগা থেকে গোড়া পর্যন্ত যেন আবার স্বপ্ন দেখতে ভালো লাগলো। আবার চোখ বুজল দীপঙ্কর। মনে হলো, কেন এত সকাল সকাল ঘুম ভেঙে যায়? কেন রাত এত তাড়াতাড়ি ফুরিয়ে যায়? দীপঙ্কর চোখ বুজে বুঝেই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। যদি এখন সেই পাউডারের গন্ধটা ভেসে বেড়ায়। দীপু, ও দীপু, দীপু।
কত বেলা পর্যন্ত ঘুমোচ্ছিস? ওঠ ওঠ। দরজা খুলে বাইরে এসে সেই দিন যেন একেবারে বাস্তব জগতের মুখোমুখি এসে দাঁড়িয়েছিল। রাত্রের জগতের সঙ্গে এক বিরাট তফাৎ। রোদ উঠে খাঁ খাঁ করছে সারা উঠোন। সামনে সতীদের বাড়িটা, জানালাগুলো বন্ধ। রোদের জন্য বোধহয় বন্ধ করে দিয়েছে। ওই বাড়িটার দিকে চাইতেই আবার রাত্রের স্বপ্নের কথাটা মনে পড়ল। মনে পড়ল আগের সন্ধেবেলার ঘটনাটাও। লক্ষ্মীদের কথাটাও মনে পড়ল। ৬,০০০ টাকা চাওয়ার কথাটাও মনে পড়ল। এক ঘুমে যেন দীপঙ্কর এক যুগ অতিক্রম করে এসেছে। যেন অনেক বড় হয়ে গিয়েছে দীপঙ্কর। এক রাত্রির মধ্যেই যেন অনেক অভিজ্ঞ হয়ে উঠেছে সে। মা বললে, শিগগির শিগগির তৈরি হয়ে নাও, আজকে তোমাকে যেতে হবে। আমি ৯টার মধ্যেই ভাত করে দিচ্ছি। দীপঙ্কর তখনও জানত না যে সেই দিনই তার চাকরি হবে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কিন্তু টাকা, ২৫টা টাকা তুমি দিয়েছ নাকি নিপেনবাবুকে মা? মা বললে, টাকার কথা তোমায় ভাবতে হবে না, সেই ভাবনা আমার। আর তারপরে আপন মনেই মা গজগজ করতে লাগলো, রেলের চাকরি, রেলে উঠতে পয়সা লাগবে না, সেই চাকরিও ছেলের পছন্দ নয়। কত লোকে ৫০-৬০ টাকা দিতে পর্যন্ত তৈরি। নিহাত গরিব বিধবার ছেলে বলে চাকরিটা করে দিচ্ছেন। তাতেও ছেলের গরজ নেই, যেন যত গরজ আমারই। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতেই মা বললে, চলো এখন আমার সঙ্গে চলো। মাও একটা ফর্সা কাপড় পরে নিয়েছে, একেবারে সোজা অঘোর দাদুর ঘরে। মা গিয়ে বললে, বাবা, আজ আপনার দীপু চাকরি করতে যাচ্ছে। অঘোর দাদু কুশাসনের ওপর বসে মালা জপ করছিলেন। বললেন, কই মুখ পোড়াটা কই, কোথায় গেল সে? দীপঙ্কর তাড়াতাড়ি গিয়ে একেবারে পায়ে হাত ঠেকিয়ে মাথায় ঠেকালে। বললে, এই যে অঘোর দাদু। চাকরি হলো মুখ পোড়ার? মুখ পোড়ার গতি হলো তাহলে। এই বলে অঘোর দাদু হাতটা বাড়িয়ে যেন দেখতে চাইলেন তার মুখটা। মা বললে, আশীর্বাদ করুন বাবা, দীপু যেন আমার চাকরিতে টিকে থাকতে পারে, সাহেবদের মন পায়। অঘোর দাদুর কী হলো কে জানে, হঠাৎ যেন আর্তনাদ করে উঠলেন। বললেন, ওরে, আমি দেখতে পাচ্ছি না চোখে, মুখ পোড়ার মুখখানা দেখতে পাচ্ছি না যে। তা হোক, আপনি হাতখানা দীপঙ্করের মাথায় ঠেকিয়ে দিলেই হবে। অঘোর দাদু বলে উঠলেন, তাই কি কখনো হয় মেয়ে? দেখতে না পেলে কি আশীর্বাদ ফলে? মুখ পোড়া মেয়ে কি যে বলে। তারপর দীপঙ্করের মাথাটা টেনে নিয়ে বলতে লাগলেন, কেন বড় হলি মুখ পোড়া? কেন বড় হলি? বেশ তো ছিলিস, ছোট ছিলিস, কেন বড় হতে গেলি? এইবার চাকরিতে ঢুকছিস, বুঝবি বড় হওয়ার ঠেলাটা। যা যা মুখ পোড়া যা। মা বললে, আপনি আশীর্বাদ করলেন না? অঘোর দাদু বললেন, মুখ পোড়া মেয়ের কথা দেখো, আমার আশীর্বাদ কি ফলে? চোখের সামনে জল জ্যান্ত দেখছিস না, জল জল করছে আশীর্বাদ দুটো, এরপরেও মুখ পোড়াকে আশীর্বাদ করতে বলিস? আশীর্বাদ করে মুখ পোড়া সর্বনাশ করবো বলতে চাস? খানিকক্ষণ হতভম্ব হয়ে দীপঙ্কর কথাগুলো শুনল। আজকাল অঘোর দাদুর কথাগুলো যেন কেমন ভিজে ভিজে লাগে। কথাগুলো মুখ খিচিয়ে বলেন অঘোর দাদু, কিন্তু মনে হয় যেন নিজেকেই মুখ খিচোচ্ছেন। সংসারের এতদিনকার যত জমানো বিরাগ সমস্তই যেন অঘোর দাদু আজকাল নিজের দিকেই ছুঁড়ে মারছেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।